আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 12 যেটাকে আমরা বলছি টেকনোলজি অর্গানাইজেশন এন্ড সোসাইটি, এটার যে ইন্টিগ্রেশনটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং নতুন করে পড়ার চেষ্টা করব। অনেকগুলো অবজেক্টিভ আছে, চেষ্টা করব সবগুলো অবজেক্টিভকে আমরা ফুলফিল করার জন্য। ডিফাইনিং টেকনোলজি এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, রিকগনাইজিং দ্য ইভলভিং দ্য ফেজেস অফ টেকনোলজি, থট আউট স্টোরি, and what fuels technological innovation today, examining how technological innovation have changed the way organizations operate and interact with their stakeholders around the world, and analyzing emerging social networking phenomenon যেটা আমরা অলরেডি জানি যে there is a huge impact of social networking in business, texting, in instant messaging, tweets, blogs, spam and phishing, and the challenges they create for business and government policymakers, recognizing socially beneficial uses of technology in education and medicine, and evaluating recent efforts to address and narrow the digital divide. সো এটা আমরা এই টপিকগুলো চেষ্টা করবো কভার করার জন্য। টেকনোলজিকে ডিফাইন করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় একটু বলি যে 2000 সালে যখন আমাদের একটি ব্লগের সংখ্যা ছিল 12,000, ঠিক 2010-এ সেই ব্লগের সংখ্যা হয়েছে 141 বিলিয়ন। সো এটা খুবই সারপ্রাইজিং, 10 বছরে কয়েক গুণ, মানে কয়েক গুণ বলবো না, কয়েকশো গুণ বেড়ে গেছে। যেমন যেটা 2010-এ ছিল 3 লাখ বই পাবলিশ হয়েছিল, আর সেটা 2000 less than 3 lakh books are published in 2000. 2000 সালে 3 লাখের চেয়ে কম বই পাবলিশ হয়েছিল, আর সেটা 2010-এ পাবলিশ হয়েছে প্রায় মোর দেন 40 লাখ, হ্যাঁ 40 লাখ বই পাবলিশ হয়েছে। অ্যান্ড মোস্ট ইলেকট্রনিক অ্যাক্সেসিবল, এবং ডেইলি যেমন আগে মেইল করা হতো, 2010 সালে মেইল হয়েছিল 4 লাখ মেইল, হ্যাঁ সরি 4 লাখ মেইল ছিল 2010 সালে প্রতিদিন, হ্যাঁ ডেইলি টেক্সট 4 লাখ মেইল করা হতো, আর সেটা 2012 সালে এসে হয়েছে মানে 4 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত, 4 লাখ থেকে সেটা 2012 সাল 2010 সালে এসে আমাদের 4.5 বিলিয়ন ট্যাক্স করা হতো। আর ইমেইলের সংখ্যাটা ছিল 2000 সালে 12 মিলিয়ন, আর যেটা 2010 সালে এসে 247 বিলিয়ন ইমেইল প্রতিদিন করা হয়। সো হাউ, মানে এটা মানে কল্পনা করা যায় না কি পরিমাণ র্যাপিড চেঞ্জেস ইন বিজনেস এরিয়া, অথবা আমরা যদি বলি একটা ডিফারেন্ট জায়গায়। যেমন আমরা যদি ওয়ার্ল্ডের এখন টপ 10টা কোম্পানির কথা চিন্তা করি, এর মধ্যে 5টা বা 6টা কোম্পানি হচ্ছে কি টেকনোলজি বেসড, যেমন অ্যামাজন, গুগল, হ্যাঁ এইগুলো, অ্যামাজন, গুগল, তারপর ফেসবুক, এই সবগুলো কোম্পানি কিন্তু এই বেসড হয়ে গিয়েছে। দ্যাট মিনস ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো কিন্তু কি, মানে হাওয়া বিজনেস বলে যেটাকে মানুষ, যে তাদের নিজস্ব কোনো কি নাই, একদম স্পেসিফিক কোনো একটা স্পেসিফিক কোনো তাদের সেক্টর নাই যেটার মাধ্যমে তারা বিজনেস অপারেশন করে। সো আমরা যদি টেকনোলজিকে একটু ডিফাইন করি যে হোয়াট ডু মিন বাই টেকনোলজি, টেকনোলজিকে আমরা ডিফাইন করার জন্য আমরা এখানে যে ডেফিনেশনটা ব্যবহার করেছি, ব্রড টার্ম রেফারিং টু দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড নলেজ টু কমার্শিয়াল অর অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস। আমরা এটা আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছি, প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ব্যবহার, সেটাকে আমরা প্রযুক্তি বলছি, তাই না? আমরা যদি বলি যে টেকনোলজি কিভাবে ব্যবহার করা হয়, আর টেকনোলজিটার মেইন সায়েন্সের মেইন ইমপ্লিকেশনটা হচ্ছে কি টেকনোলজি। দ্যাট মিনস সায়েন্স তো অনেক কিছু ডেভেলপ করে, অনেক ইকুয়েশন ডেভেলপ করে, যেমন m is equal to mc স্কয়ার, একটা ফর্মুলা ডেভেলপ হয়েছে, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে তো আসলে আমাদের কোনো কাজে আসে না, বা আমরা এটা বুঝিও না এটা কি, a is equal to mc স্কয়ার আমাদের কি কাজে লাগে। কিন্তু এই যে এই যে ফর্মুলাটা দিয়ে পৃথিবীর অনেক বড় বড় রেগুলেশন হয়ে গিয়েছে। হাউ? বাই ইউজিং টেকনোলজি। টেকনোলজি যেটা বলছে প্র্যাকটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ইন্টিগ্রেশন অফ সায়েন্স। সায়েন্সের যে কমার্শিয়াল প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেশন হয় সেটাকে আমরা বলছি টেকনোলজি। যেটাকে আমরা বলছি চেঞ্জেস ইজ দ্য ডমিনেন্ট ফিচার অফ টেকনোলজি। টেকনোলজির একটা কমন ফিচার হচ্ছে চেঞ্জ, যেটা বলা হচ্ছে যে এভরিথিং উইল বি কনস্ট্যান্ট উইদাউট টেকনোলজি। টেকনোলজি ছাড়া বাকি সবকিছু হয়তো কনস্ট্যান্ট রাখা সম্ভব, আমাদের সবকিছু কনস্ট্যান্ট রাখা সম্ভব উইদাউট টেকনোলজি। টেকনোলজি একমাত্র কনস্ট্যান্ট রাখা যাবে না, এটা চেঞ্জ হবেই। তো চেঞ্জ ইজ দ্য ডমিনেন্ট ফিচার অফ টেকনোলজি। টেকনোলজির মেইন ফিচার হচ্ছে চেঞ্জ। Sometimes the pace of change is so fast and furious that it approaches the limit of human tolerance and people lose their ability to cope with it successfully. এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে। এই চেঞ্জেসের কারণে আমরা যেমন অনেক বেশি বেনিফিট হয়েছে, অনলাইনে ক্লাস নিতে পারছি, দ্যাটস গুড, বাট এই ফেসবুকের কারণে আমাদের মোরাল ইথিক্স গুলো, যে কোথায় কিভাবে কথা বলতে হবে, কাকে কিভাবে সম্মান দেওয়া উচিত, হ্যাঁ যেই জায়গায় 2010 সালে আমি মোটামুটি ফেসবুকে প্রায় এঙ্গেজ থাকতাম, বিভিন্ন স্ট্যাটাস লিখতাম, বিভিন্ন ধরনের লেখা লিখতাম, নিজের মতো করে অনেক কিছু লিখতাম, বাট এখন একটা সময় এসে এখন আর ফেসবুকে ছবি দেওয়া ছাড়া
বা আদার কিছু ছোটখাটো কিছু অ্যাক্টিভিটি করা ছাড়া আদার কোনো কিছু আসলে আমার নিজেরই করতে ইচ্ছে হয় না, বিকজ অফ দ্যাট রিজন যে ইট ইজ নট ক্যাপাবল টু আওয়ার সোশ্যাল ইথিক্স, সোশ্যাল ভ্যালুস। আমরা যে সোশ্যাল ভ্যালুস নিয়ে আমরা চিন্তা করি বা যে সোশ্যাল ভ্যালুস গুলো নিয়ে আমরা বসি, যেমন আমরা বিভিন্ন সেলিব্রিটির, ইন্ডিয়ান হোক বাংলাদেশ হোক, বিভিন্ন সেলিব্রিটির পেজে গিয়ে তাদের পোস্টের নিচে বিভিন্ন কমেন্ট করলে বুঝতে পারি যে আমাদের টেকনোলজিক্যাল চেঞ্জেসটা কত বেশি আমাদেরকে ইনহিউম্যান বা সোশ্যাল ভ্যালুস গুলো আমাদের কত বেশি কমিয়ে দিয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পারি। সো এখন টেকনোলজিটা এত বেশি ফাস্ট চেঞ্জ হয়েছে, এখন আমাদের দেশে এত বেশি মোবাইল অ্যাভেলেবল হয়ে গেছে, 10, 15, 12 হাজার 20 হাজার টাকা দিয়ে এত সুন্দর এত ভালো ফিচারের ফোন পাওয়া যায় যে আসলে এখন যার কাছে মোবাইল মানে তার কাছে যেটা দরকার ছিল না তার কাছে এটা টেকনোলজি চলে গেছে। সো দ্যাটস ওয়াই সে টেকনোলজির প্রপার যে ইউটিলাইজেশন সেটা না বোঝার কারণে সে কিন্তু একটা উল্টাপাল্টা কাজ করে ফেলছে। সো বলা হচ্ছে টেকনোলজির একটা ফার্স্ট ফিচার হচ্ছে চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটা যদি র্যাপিডলি হয়ে যায়, যেটা কাস্টমার মানে সোসাইটির পিপল অ্যাডাপ্ট করতে পারে না, সেটা কিন্তু একটা কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। টেকনোলজি ইফেক্ট আর ওয়েড স্প্রেড রিপলস থ্রু সোসাইটি আনটিল এভরি কমিউনিটি ইজ এফেক্টেড। টেকনোলজির এফেক্টটা কিন্তু খুব কুইকলি এবং এটা ওয়াইড স্প্রেড, সারা ওয়ার্ল্ডে একসাথে হয়। যেমন আমেরিকাতে একটা ঘটনা ঘটলে এটা আমাদের সেই ইম্প্যাক্ট ফেলে, এবার আমাদের সেটা ঘটনা ঘটলে সরাসরি আমেরিকা চলে যায় খুব তাড়াতাড়ি, যদিও আমাদের দেশের সাথে এটা না গেলে ভালো ছিল। কিন্তু টেকনোলজির এত র্যাপিড এবং এটা মানে এটা এত বেশি স্প্রেডেড যে আপনি চাইলে এটাকে কি আটকে রাখতে পারবেন না, ইটস নট পসিবল। Another one, technology is self-reinforced, acts as a multiplier to encourage its own faster development. এখন টেকনোলজি যেটা হচ্ছে যে অনেক সময় আপনি না চাইলেও, যেমন আমি এখন অনলাইনে ক্লাসের, আমি যদি পার্সোনাল আমার অপিনিয়নটা বলি যে অনলাইন ক্লাস ইট উড বি নট গুড ফর মি, মানে এটা আসলে ক্লাসের আমার কাছে মানে মনেই হচ্ছে না যে আমি ক্লাস নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে বাসার মধ্যে বসে দেখা যাচ্ছে আশেপাশে যদি কেউ দেখে তো বলবো যে এটা তো পাগল। অন্য বাসা থেকে দেখলে হয়তো এখনো কেউ বুঝবে, কিন্তু প্রথম যখন ক্লাস নিতাম তখন অনেকে মনে করতো এটা মানে পাগল, ব্যাপার কি এটা কি, মানে শিক্ষক তো ঠিক আছে মানে 15-20 বছর বা 30 বছর পরে এটার মাথায় কিছু থাকে না, এটা ফাইন, এটা এটা সবাই মানে যে 15-20-30 বছর পরে এটা কাজে লাগে না, এটার ব্রেন শেষ। কিন্তু এখন এটার অবস্থা কেন, সবাই তো এরকম মনে করবে, কারণ বিকজ আমি কি করতেছি, একটা কম্পিউটারের সামনে বসে বসে কথা বলতেছি অনবরত। কেউ আসলে আমার স্টুডেন্ট কি শুনতেছে না, কেউ দেখা গেছে মোবাইল অন করে ঘুরতেছে, কেউ বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে মোবাইল অন করে। হ্যাঁ, এখন এই যে একটা এনভায়রনমেন্ট, আমি না চাইলেও কিন্তু আমাকে রিইনফোর্স করে টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হচ্ছে। এইটাকে বলা হচ্ছে টেকনোলজি। অনেক সময় এটা আমি এক এক্সাম্পল দিলাম, বাট টেকনোলজিটা এমন একটা জিনিস যেটা আপনি না চাইলেও আপনাকে এটা রিইনফোর্স, সে তার রিইনফোর্স আপনার উপরে ফেলে দিবে, যে আপনি না চাইলে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। যেমন আমি অনেক শিক্ষককে আমার অনেক মানে সম্মানিত শিক্ষককে আমি চিনি, দে আর নট রেডি টু ইউজ এনি সর্ট অফ সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া। তারপরে তারা কিন্তু একটা সময় এখন বাধ্য হয়ে ইউজ করতে হচ্ছে বিকজ অফ ডিফারেন্ট রিজন, তাদের বিভিন্ন কারণে কিন্তু তারা দে আর নট রেডি, তাদের কোনো ইন্টারেস্টই নাই। এখন তারা যদি ইন্টারেস্ট, তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের ইনফরমেশনটা এইটার মাধ্যমে চলে আসে। কোনটার মাধ্যমে? এই যে টেকনোলজির মাধ্যমে। সো তারা না চাইলে এটাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। সো দিস কল 3 ফিচার্স অফ টেকনোলজি, যেটার পজিটিভ নেগেটিভ দুটো ইম্প্যাক্টই আছে। সো আমরা এটা ডেফিনেশন বোঝার চেষ্টা করব। এখানে টেকনোলজিটা আসলে কিভাবে আসলে ডেভেলপমেন্টটা হলো, টেকনোলজি ডেভেলপমেন্টটা কিভাবে হলো সেটা এখানে আলাপ মানে একটু ডিটেইলস আলোচনা করা হয়েছে। আমাদের ফেজেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি যে ফেজগুলো ডেভেলপ হয়েছে, এটা আমরা যদি বলি, প্রথমে যদি আমরা বলি ফার্স্ট আনটিল 1650 আগ পর্যন্ত নমেডিক অ্যাগ্রেরিয়ান ছিল, যেটা যে টেকনোলজি ফেজের যে ফার্স্ট ফেজটা, ওখানে টেকনোলজিটাকে in which people hunted wild animal to for meat and gathered wild plants for food. ওখানে মেইন ছিল যে মানুষ ওখানে টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে ইয়ে করার জন্য, অ্যানিমেল হান্ট করার জন্য, হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমেল গুলো হান্ট করার জন্য এবং তাদের মিট গ্যাদার করার জন্য, এবং গ্যাদার্ড ওয়াইল্ড প্ল্যান্টস ফর ফুড, এবং ফুড আহরণ করার জন্য তারা বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনোলজির ব্যবহার করতে, এবং মেইন কাজটা ছিল হারভেস্টিং করা, মানে চাষাবাদ করা, এবং ওইটাই ছিল তাদের ফার্স্ট কাজ। নাম্বার 2 সেকেন্ড ছিল অ্যাগ্রেরিয়ানে, যেটা ছিল 1650 থেকে 19 পর্যন্ত প্লান্টিং এন্ড হারভেস্টিং, চারা রোপণ এবং হারভেস্ট করা, এবং যেটা তাদের মেইন এখানে ইয়ে ছিল, ওয়াই ছিল ম্যানুয়াল। তো এই ফার্স্ট টু ইউজ ম্যানুয়াল লেবার এক্সক্লুসিভলি, তারা ম্যানুয়ালি লেবার ব্যবহার করতো এবং এইভাবেই তারা কাজগুলো করতো। নাম্বার 3 তে যেটা 19 দশকে, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয়, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি না, যে থার্ড যেটা 19 দশকে যেটা আসে, যেটার মধ্যে এখানে মেইন ফোকাস পয়েন্টটা ছিল
মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস গুডস, মানে কিভাবে বিভিন্ন বাসাবাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়, ডেভেলপমেন্ট। এবং এটার একটা ম্যানুয়াল এবং মেশিন দুইভাবেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা তো যে মেশিন ডেভেলপমেন্ট, বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, তারপরে বিভিন্ন ধরনের মেকানিক্যাল বিভিন্ন জিনিস আবিষ্কার হয়েছিল, ওই কারণে তো এটাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয়। ম্যানুয়াল অ্যান্ড মেশিন, এখানে ম্যানুয়াল এবং মেশিন দুইটাই ব্যবহার করা হতো। আবার থার্ড নাম্বার ফেজে যেটা 1960 থেকে 1970 দিকে যেটা হয়েছিল, যেটা সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হয়েছিল, দ্যাট মিনস সেলুন, বিভিন্ন ধরনের ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফেসিলিটি কনসাল্টিং ফার্ম, এই সার্ভিস ইন্ডাস্ট্রি তখন ডেভেলপ করে। আর নাম্বার 5 ফিফথ স্টেজে এসে যেটা হয়, ইনফরমেশন এই ফার্স্ট শুরু হয়, নাম্বার 5 আসলে ইনফরমেশন ফেজটা শুরু হয়। দিস ফেজ এমফাসিস দ্য ইউজ অ্যান্ড ট্রান্সফার অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন রাদার দ্যান ম্যানুয়াল স্কিল। বিভিন্ন স্কিল শেয়ার করতে একজন একজনের সাথে, থিঙ্কিং অ্যান্ড ডিজাইনিং, ইন্টেলেকচুয়াল। যেমন আমি আপনাকে পরামর্শ দেব, এর আপনাকে টাকা দিতে হবে, আপনাকে আমি এরকম প্ল্যান সাজাই দিব, আপনি এরকম টাকা দিতে হবে, তখনই কিন্তু এই ইনফরমেশন ফেজে এসে কিন্তু এটা শুরু হয়। তখনই সাধারণত এইভাবে ইলেকট্রনিক্যালি এবং ইলেকট্রিক্যাল ইন্টেলেকচুয়াল রিলেশনশিপ মানে শেয়ারিং শুরু হয়। এবং এর মাধ্যমে কিন্তু বিজনেস অফ অল সাইজেস, প্রত্যেক কোম্পানিগুলো সাধারণত এই এই ফেজটাতেই ডেভেলপমেন্ট হয়। এই ফেজেই সাধারণত সাইবার স্পেস বা অনলাইন ইন্টারনেট কানেক্টিভিটি, এই যে 2000 সালে ইন্টারনেট 1965-এ, আর সরি 90-র দশকে তো ইন্টারনেটের আসলে পদার্পণটা শুরু হয় এভাবে। তখন নেটওয়ার্কিং এবং বিশেষ করে এই যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা শুরু ইলেকট্রনিক্যালি, মানে আমি বাসায় বসে আমি বিভিন্ন কাজ করার যে ফেসিলিটিগুলো তখন শুরু হয়, এবং বিভিন্ন সিস্টেমগুলোকে একসাথে লিঙ্ক করা হয়। এভাবে কমপ্লিট হওয়ার পরে 2000 সালের পরে থেকে যেই ফেজটা চলতে, যেটাকে সিমেন্টিক ফেজ, যেটা মেইন ফোকাস করেছে ইন্টেলেকচুয়াল, মানে অবশ্যই বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিং করা বাড়ানো। যেমন নেটওয়ার্ক সার্ভিসেস অ্যানালাইজ ইউজ রিকোয়েস্ট এন্ড মেড অ্যাজাম্পশন বেসড অন কনটেক্সট, লোকেশন, ইউজার হিস্টোরি। যেমন এই ফেজটাতে অনেক বেশি মেটাডাটা ইউজ করা হচ্ছে, যে মানুষ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই বিষয়গুলোকে বেশি এমফাসাইজ করা হচ্ছে, তার ইউজার হিস্টোরি, সে কোথায় ব্যবহার করছে। আমরা ফেসবুকে চ্যাটে কি আলাপ আলোচনা করতেছি, দেখেছি একটু পরে আমাদের নিউজ ফিডে চলে আসতেছে, এই আমি যে প্রোডাক্টটা চাচ্ছিলাম, ওই প্রোডাক্টটা আমার ফ্রেন্ডকে যে প্রোডাক্টটা জিজ্ঞেস করছিলাম ওইটা সামনে চলে আসছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশন গুলো এই ফেজে আসে বের হয়, সিমেন্টিক ফেজে, যেটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলোর ব্যবহার তখন বাড়তে থাকে এবং নিজের মধ্যে কমিউনিকেশন ডেভেলপমেন্ট করা হয়। নেক্সট যে টেকনোলজিটার কথা বলা হচ্ছে বায়োটেকনোলজি, যেটাকে আমরা বলছি বায়োটেকনোলজি বা অগমেন্টেড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলছি, সেটা এক্সকিউজ মি একটু জাস্ট আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু আসছি, একটু জাস্ট একটু তো এখন নেক্সট যে টেকনোলজি বা যে ফেজের কথা বলা হচ্ছে বায়োটেকনোলজির কথা, যেটা অগমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। যে বায়োটেকনোলজি যেটা হবে, যে আপনার এই যেমন ধানের যে চাষ হচ্ছে, এটা অটোমেটিকলি বিভিন্ন ডিভাইস লাগানো থাকবে, ওই ধানে কতটুকু সার কি আসবে সব টেকনোলজিক্যাল বেসড হয়ে যাবে এবং অটোমেটিকলি সবকিছু কাজ হবে। এবং সব মানে যে আমরা যে মানে ড্রাইভার মানে কি বলে ড্রাইভার ছাড়া যে আমরা গাড়ি দেখতেছি, ইলেকট্রনিক গাড়ির কথা বলতেছি, বিভিন্ন ধরনের পাইলট, ড্রোন তো অলরেডি চলতেছে, পাইলট বিহীন বিমানের কথা চিন্তা করা হচ্ছে। তো বায়োটেকনোলজি গুলো যেটা হবে, বিভিন্ন ধরনের মানুষের যে বায়োলজিক্যাল যে আমরা যে ইন জেনারেল আমরা মানুষ হিসেবে যে কাজগুলো করতে পারছি, এই কাজগুলো কিভাবে টেকনোলজির সাথে অ্যাডপ্ট করা যায় বা টেকনোলজিকে রিপ্লেস করা যায়, সেটা চেষ্টা করা হচ্ছে। ফুয়েলিং টেকনোলজিক্যাল গ্রোথ। এখন এই যে একটা দেশের টেকনোলজিক্যাল গ্রোথ গুলো ডেভেলপ হওয়ার জন্য, মানে আমরা যে টেকনোলজিক্যাল গ্রোথটা ডেভেলপ করার জন্য, আমাদের বাংলাদেশে একটা বড় এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডের জন্য বাংলাদেশ একটা বড় এক্সাম্পল। আজকে আমরা কিন্তু স্মুথলি আমরা ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকে কিন্তু অনেক হাসাহাসি করেছি আমরা, যে পলিটিক্যালি বিষয় থেকে না, আমরা কিন্তু এই টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক ট্রল, অনেক কিছু কিন্তু হয়েছে। কিন্তু আজকে যখন আমরা বাসায় বসে অনলাইনে স্মুথলি ক্লাস করতে পারছি, ইন্টারনেট ফেসিলিটি পাচ্ছি, হ্যাঁ এখনো গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট পৌঁছায় না ঠিকভাবে, ঠিক আছে ফাইন, কিন্তু এত স্মুথলি আমি বিদেশের অনেক বড় বড় কনফারেন্সের সাথে যোগাযোগ করি বা আমি ওখানে জয়েন করি, ওদের এখনো ইন্টারনেট স্টেবল না। আমরা যেভাবে ইন্টারনেট ফেসিলিটি পাচ্ছি অ্যাভেলেবল, যেভাবে মানে কথায় কথায় ইন্টারনেটে আমরা বাসা থেকে বেরোতে হচ্ছে না, ক্লিক করছি সব হয়ে যাচ্ছে, এটা আসলে আমরা আমাদের মধ্যে এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রিতে কল্পনাই করা যায় না। যেগুলো আমাদের মধ্যে এরকম ডেভেলপিং কান্ট্রি আছে আফ্রিকান দেশে, ওরা ইন্টারনেট শব্দটাই তো ভালো করে এখনো শুনে নাই। আর সেই জায়গায় আমরা কিন্তু এই টেকনোলজির একটা ভালো সুফল কিন্তু আমরা এই মহামারীতে আমরা পাচ্ছি। এই ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট যদি না থাকতো, সবকিছু ডিজিটাল না থাকতো, তাহলে মানে আমাদের দেশ আজকে অচল হয়ে যেত, মানে এরকম একটা মহামারীতে। সো এটা একটা গভর্নমেন্টে আমাদের আমি এটা মানে আমার পার্সোনাল ভিউ পয়েন্ট থেকে গভর্নমেন্টের জন্য খুবই বড় একটা সাধুবাদ পায়
কারণ গভর্নমেন্ট আমাদেরই অংশ, গভর্নমেন্ট কোনো আওয়ামী লীগ কিন্তু আলাদা কেউ না, আমাদের বাংলাদেশি মানুষই, আমরাও বাংলাদেশি, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু আমাদের আপন মানুষ। হয়তো পলিটিক্যাল টিম হিসাবে কিন্তু আওয়ামী লীগ ডিফারেন্ট, কিন্তু আমরা মেইন হচ্ছে আমাদের গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিন্তু আমরাই কিন্তু গভর্নমেন্ট। সো এখন একটা দেশের টেকনোলজিক্যাল গ্রোথের জন্য তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে গভর্নমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট এন্ড বিজনেস ইনভেস্টমেন্ট। গভর্নমেন্টটা কেন রোল প্লে করে, কারণ আমাদের দেশের গভর্নমেন্টের কথা যদি আমি বলি, গভর্নমেন্ট একটা বড় অংশ টেকনোলজিতে ইনভেস্ট করেছে এবং অনেক বেশি সময় টেকনোলজি পিছনে দিয়েছে, আইসিটি ডিভিশন আলাদা তৈরি করেছে, টেকনোলজিক্যাল মন্ত্রণালয় যেমন ডেভেলপ করেছে, প্রচুর বিভিন্ন ধরনের অনলাইন মানে বিভিন্ন ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস, যেমন আমরা সাবমেরিন কেবল আরেকটা বসিয়েছে, তারপর আমাদের নিজস্ব স্যাটেলাইট বসানো হয়েছে যেন আমরা আরো বেশি ইন্টারনেট ফ্যাসিলিটি পেতে পারি। এভাবে কিন্তু গভর্নমেন্টের অনেক বড় বড় ইনিশিয়েটিভের কারণে আজকে আমরা স্মুথ এই যে অনলাইন আমরা দেখতে পাচ্ছি, বা আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা ইজিলি আমরা উপভোগ করতে পারছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এটা ধরুন প্রাইভেট ইনভেস্টমেন্টটা আমাদের দেশে কম থাকার কারণে আমরা কিন্তু টেকনোলজি আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে এনে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সুফল ভোগ করতে পারতেছি না, বিকজ অফ দ্যাট রিজন প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের দেশে কম। কেউ আসলে সহজে টেকনোলজিক্যাল ওই রিসোর্স না থাকার কারণে, আর যেহেতু বাইরের দেশগুলো এত ভালো ভালো উন্নত টেকনোলজি ডেভেলপ করে ফেলে খুব সহজে, তো তারা এই রিক্সা নিতে চায় না। তারা বলে যে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট করবো, দেখা গেছে মানুষ সবাই বাইরে থেকে টেকনোলজি নিয়ে চলে আসবে, তো তখন আর আমাদের জন্য আমাদের টিকে থাকে টাফ হয়ে যাবে। এই কারণে আমাদের দেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট একটু কম্পারেটিভলি অন্যান্য দেশের চেয়ে কম। ধরুন বিজনেস ইনভেস্টমেন্ট, যেটা বিজনেস ইনভেস্টমেন্ট গেছে অনেক বড় বড় কোম্পানি আমাদের দেশে এখন অনেক টেকনোলজিক্যাল, ইন্ডিয়াতে যেমন গুগল, ফেসবুক মানে ইনভেস্টমেন্ট করার জন্য একদম উঠে পড়ে লাগছে। হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলা ইনভেস্টমেন্ট করার জন্য এটা উঠে পড়ে লাগছে। হ্যাঁ, এই অন্যান্য দেশে, আমাদের দেশে অনেক কোম্পানি বিভিন্ন ইন্টারেস্ট দেখাচ্ছে। সে ফর এক্সাম্পল আমাদের দেশে আলিবাবা চলে আসছে দারাজের সাথে, তার বিকাশের জন্য আলিপে চলে আসছে। তারপর আমরা আবার অ্যামাজনের নাম শুনতেছি, অ্যামাজন আমাদের দেশে আসার বিভিন্ন চেষ্টা করছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট যদি আমাদের টেকনোলজি ইন্ডাস্ট্রিতে হয়, তখন কিন্তু আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট যদি আমাদের বাড়ে, তো সেক্ষেত্রে কিন্তু টেকনোলজি গ্রোথটা আরো বেড়ে যাবে। আর বড় বড় বিগ জায়ান্ট কোম্পানিগুলো যখন আমাদের টেকনোলজি ডেভেলপ করবে, তখন আমাদের ছেলেপেলেরাও কাজের সুযোগ পাবে, এবং তখন টেকনোলজি আরো বেশি কি হবে, ইমপ্রুভ হবে। So the combination of government, private investor, and business investor in technology has continued to drive innovation to forward. But ultimately, technology continues to evolve because of people's unstable desire for it. তবে টেকনোলজি যতই আমরা বলি গভর্নমেন্ট, প্রাইভেট ইনভেস্টর এবং বিজনেস ইনভেস্টমেন্টের কথা যতই বলি না কেন, টেকনোলজি এত গ্রোথ ডেভেলপের মেইন কারণটা হচ্ছে ইনসিয়েবল, যেটাকে আমরা বলছি কাস্টমার ডিজায়ার। কাস্টমারের যত বেশি ডিজায়ার থাকবে, তত বেশি কি এটার ডেভেলপমেন্ট বাড়তেই থাকবে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা কি যে আপনারা মানে মানুষের ইন্টেন্সিটি যত বাড়বে, টেকনোলজি ডেভেলপমেন্ট বাড়তেই থাকবে, এই ইনভেস্টমেন্ট অটোমেটিকই চলে আসবে। কারণ দিন শেষে আমরা সবকিছু কিসের জন্য করি, বিজনেসের জন্য। সো টেকনোলজি ইজ এ পাওয়ারফুল ফোর্স ইন বিজনেস। টেকনোলজি একটা পাওয়ারফুল ফোর্স বিজনেসে বলা হয়। এর মধ্যে তিনটা টুল আছে, টেকনোলজির তিনটা টুল আমরা নিয়ে আলোচনা করব। ইন্টারনেট, ই বিজনেস এন্ড এম কমার্স। ইন্টারনেট, ই বিজনেস এন্ড এম কমার্স। টেকনোলজি যে তিনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে বিজনেসে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্টারনেট, নাম্বার 2 ই বিজনেস, এন্ড নাম্বার 3 এম কমার্স। ইন্টারনেটটা আমরা যদি ফার্স্ট যদি চিন্তা করি, ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল এন্ড ওয়াইডলি ইউজড টেকনোলজি ইনোভেশন ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ বিন দ্য ইন্টারনেট। ইন্টারনেটের 1994 এর থেকে ইন্টারনেটের এক্সপ্লোরেশনটা অনেক বেশি বাড়ে। সো ইন্টারনেটটা আমাদের মেইন আসলে টেকনোলজি, আমরা বিজনেসের কথা চিন্তা করি, ইন্টারনেটটাই হচ্ছে আমাদের মেইন যে বেসটা, কারণ এইটার উপর বেস করেই যত ফরমেশন তৈরি হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ইন্টারনেটের একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে বিভিন্নভাবে দেখতে পাই। আমরা যে ইমার্জেন্সি আমরা যদি দেখি একটু, in 2008 China surpassed the United States with the most internet users by country. এতে সারা ওয়ার্ল্ডের মধ্যে চায়না হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজার, এবং তারা ইন্টারনেট ইউজ করে যে মানে আমাদের মতো শুধু ফেসবুক আর মানে ভিডিও, বিভিন্ন ধরনের ছবি এগুলো বানাইছে বিষয়টা এমন না। ওরা ইন্টারনেট ইউজ করে কাজের কাজ করে ফেলছে, কারণ ওদের দেশে ফেসবুক, আদার সোশ্যাল নেটওয়ার্কগুলো বন্ধ। ওরা কি করছে, ইন্টারনেটটা ব্যবহার করে ডিফারেন্ট বিভিন্ন ধরনের অ্যাপস বানিয়ে ফেলছে। এখন ওদের অ্যাপস যতই মানে ওরা এতদিন বলতো যে ওরা বিভিন্ন টেকনোলজি বানায়, বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে এরা করে, ওরা এখন প্রোডাক্ট না বানিয়ে সার্ভিস বানায়। যেমন টিকটকের কথাই যদি বলি, টিকটকের মধ্যে এরকম একটা অ্যাপস ওরা ডেভেলপ করেছে, যে অ্যাপস দিয়ে ওরা হাজার হাজার কোটি টাকা ডলার, যেমন ইউএস এবং ইন্ডিয়া ওদের পিছনে লাগার একটাই কারণ, সেটা হচ্ছে মানি, নাথিং এলস। মানি ছাড়া যদি এটা কোনো এইরকম কত চায়নার অ্যাপস অ্যাভেলেবল পড়ে আছে ইয়েতে প্লে স্টোরে, ওগুলো তারা ব্যান করে নেই। ব্যান করেছে কোনগুলো, যেগুলো টাকা ইনকাম হয়। যেমন টিকটক সারা ওয়ার্ল্ডে একটা বিশাল ব্র্যান্ড হিসেবে তৈরি হয়ে গেছে। ইউএসএ, চায়না, ইন্ডিয়া তো পুরো মার্কেটই শেষ টিকটকের কারণে।
তো এখন এই টিকটক এত বেশি এক্সপ্লোরেশন, যেমন এই চায়না যারা ইন্টারনেট ব্যবহার করেছে তারা কিন্তু তাদের ইন্টারনেটের ইউজেজ রেটটা দিন দিন আরো বাড়তেছে, কিন্তু তারা ইন্টারনেট ব্যবহার করেছে আমাদের মতো ফেসবুক সারাদিন নিয়ে বসে থাকে না। ইন্টারনেট ব্যবহার করে ডিফারেন্ট কিভাবে টেকনোলজি ব্যবহার করা যায়, যত অ্যাপস আছে, এই যে ইউসি ব্রাউজারের কথা বলেন, তারপর আমরা যদি টিকটকের কথা বলি, হ্যাঁ এই সবগুলো অ্যাপসে কি, যেমন আমরা পাবজির কথা বলি, সবকিছুই কি চায়না, চায়না থেকে ডেভেলপ করা। সো এটা একটা বড় এক্সপ্লোরেশন, ওরা ইন্টারনেটটাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন ওরা এক্সপ্লোরেশনটা অনেক বেশি করে, এবং বলা হচ্ছে যে ওরা ভবিষ্যতে আরো কয়েক গুণ ওদের মানে কি ডেভেলপমেন্ট মানে এই ইন্টারনেটের কারণে বেড়ে যাবে। আমরা সারা ওয়ার্ল্ডে যদি ইন্টারনেট ইউজেজের পরিমাণটা দেখি, সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট ইউজারের সংখ্যা 2008-এর তথ্য এটা, যদি আমাদের দেশ এখন এই লিস্টে চলে আসছে। সারা ওয়ার্ল্ডে যদি আমরা ইন্টারনেট ইউজেজ 2008-এর কথা দেখি, চায়নার ইন্টারনেট ইউজেজ সংখ্যা হচ্ছে প্রায় 500 মিলিয়ন, হ্যাঁ 500 বাই কান্ট্রি, এটা খুব সম্ভবত মিলিয়নেই প্রকাশ করা হয়েছে, ফিগার মিলিয়ন, হ্যাঁ মিলিয়নে প্রকাশ করা হয়েছে 500 মিলিয়ন। এখন ইউএস এর হচ্ছে প্রায় 250, ইন্ডিয়া, জাপান, ব্রাজিল, জার্মানি, রাশিয়া, ইন্দোনেশিয়া, এভাবে করে পাকিস্তান পর্যন্ত একটা ভালো সিগনিফিকেন্ট অপশন কিন্তু কি আছে ইন্টারনেট ইউজারের মধ্যে আছে। যেমন আমাদের 2008 সালের চিত্র আমাদের দেশে নাই, কিন্তু আমাদের দেশ এখন টপ 10 এর মধ্যে আছে ইন্টারনেট ইউজে। হ্যাঁ আমি যদি একটু আপনারা যদি একটু গুগল করে নেন, তাহলে আমি যদি একটু গুগল, আমি যদি নিজে একটু গুগল করি, তাহলে আমি একটু দেখতে পাবো যে, আচ্ছা কেউ একজন একটু গুগল করে আমাকে জানান, যাদের কম্পিউটার আছে মোবাইলে একটু গুগল করে জানান যে টপ 10 ইন্টারনেট ইউজার কান্ট্রির মধ্যে আমাদের দেশের অবস্থান কি, একজন আমাকে জানান। ওকে ওকে স্যার, জানাই দিচ্ছি। হ্যাঁ এটা আবার বলার দরকার নেই তো, এটা জানাইলে স্যার টপ 10 স্যার, টপ 10 internet users in the world. ওকে Okay, so technology is a powerful force in business. Business এর ক্ষেত্রে technology powerful tools এর second যে phase সেটা হচ্ছে e-business. E-business আমরা নরমালি যদি e-business এর কথা বলি, consist of buying and selling goods and services between businesses, organization, individual, electronic via internet based system. Internet based সিস্টেমের মাধ্যমে যখন মানে যখন ইন্টারনেট বেস সিস্টেমের মাধ্যমে যখন আমরা ইলেকট্রনিক্যালি প্রোডাক্ট যখন বাইং সেলিং করা হয়, গুডস এন্ড সার্ভিসেস, তখন সেটাকে আমরা বলছি ই বিজনেস। ঠিক আছে স্যার? হ্যাঁ বলেন। জি স্যার। স্যার নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স স্যার ইউনাইটেড স্টেট হচ্ছে স্যার 1.10 স্যার, 1.10 আমি সংখ্যা বলি নাই, বলছি বাংলাদেশের পজিশন কোথায়। ও বাংলাদেশের পজিশন, ওকে স্যার। কি নবম স্যার, নবম 9 পজিশন নাম্বার 9। জি স্যার। হ্যাঁ তাহলে আপনাদের সামনেই আমি একটা মানে এখানে একটা বলছি যে আপনাদের সামনে এই জিনিসটা বলি, দেখেন এই যে দেখেন 2008 সালে আমরা কোথায় ছিলাম। 2008 সালে এই চায়নার আজকে ডেভেলপমেন্টের বিষয় শুধু ইন্টারনেট, 2008 সালে আমাদের নামই নাই 20 এর মধ্যে, আর এখন আমরা নবমে আছি। সো দ্যাট ইজ দ্য রিয়েল সিনারিও ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেটা রিয়েল সিনারিও ওয়ার্ল্ডে, সেটা আমরা বলছি। ঠিক আছে, সো এই যে বিজনেস ডেভেলপমেন্টের একটা বড় এলিমেন্ট হচ্ছে এই ইন্টারনেট। সো ইন্টারনেটের আমরা সেকেন্ড যেটা বলছি ই বিজনেসের কথা বলছি। ই বিজনেস আমাদের ইম্প্যাক্টটা কতটুকু ডেভেলপ হয়েছে সেটা আসলে বলার মতো কিছু নাই। যে আসলে ই বিজনেস সারা ওয়ার্ল্ডে, এখন আমরা সারা ওয়ার্ল্ডে যে টপ 5 কোম্পানি দেখি, এর মধ্যে অ্যামাজন হচ্ছে 1 বা 2 বা 3 এর মধ্যে, এবং টপ 3 এর মধ্যে থাকবে অ্যামাজন। তাদের বিজনেস কি? ই বিজনেস। তারা অনলাইনে বিজনেস করছে, তাই না? তারপর অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে বিক্রি করছে বিভিন্ন মাধ্যমে, যদিও তাদেরও তেমন কোনো প্রোডাক্ট, এখন কিছু প্রোডাক্ট আছে বাট খুবই অল্প, তাদের প্রোডাক্ট নাই বললেই চলে। তারা অন্যের প্রোডাক্টটা কি করছে, একটা প্ল্যাটফর্মে সেল করে দিচ্ছে। দ্যাট মিনস তারাই ওয়ার্ল্ডের এই অন্যের প্রোডাক্ট সেল করে, আমার নিজের প্রোডাক্ট না হয়ে তারা ওয়ার্ল্ডের এখন একটা টপ কোম্পানি হিসেবে ওরা নিজেকে আত্মপ্রকাশ করেছে। সো দিস ইজ দ্য রিয়েল সিনারিও দ্যাট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। সো এই যে ই বিজনেসের যে একটা ইম্প্যাক্ট, এটা তো আমরা এই প্যান্ডামিকে হারিয়ে টের পেয়েছি। ঠিক আছে, বাসায় বসে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার খাওয়া, এই যে হোম কিচেন, হ্যাঁ যেটাকে আমরা বলছি হোম কিচেন, হোমমেড কিচেন, হ্যাঁ প্রত্যেকটা বাসার রান্না করে এখন হয়ে গেছে রেস্টুরেন্ট। ঠিক আছে, এখন রেস্টুরেন্টে মানুষ যাচ্ছে বিকজ অফ দ্যাট ই বিজনেসের যে পারফেক্ট এই বিজনেসের কারণে। সো ই বিজনেসের একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমরা আমাদের বিজনেসে দেখছি, এবং সেটা আমাদের ডেভেলপ করার সুযোগ রয়েছে। নাম্বার 3 এম কমার্স, যেটা আমরা আসলে মোবাইল বেসড যেই কমার্সটাকে বলা হচ্ছে সেটাকে আমরা বলছি সংক্ষেপে এম কমার্স। এম কমার্স conducted by mobile and cell phone provides consumers with an electronic wallet when using their mobile phones. Given the significant increase in smartphone users, business have looked for ways to reach out to these potential customers. তো এটা আমরা মানে আমরা মোবাইল ফোনের একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন সোসাইটিতে। আমরা অনলাইনের যে বিজনেসের কথা বলছি, ই বিজনেসের কথা বা অনলাইন শপিং এর কথা যে বলছি, এটা বড় একটা অংশ এখন মোবাইল অ্যাপসে চলে আসছে। অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্ট অর্ডার করছি, অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট আমরা
বিক্রি করছি। সো এই এম কমার্সটা এখন অনেক পাওয়ারফুল একটা টুল হয়ে গিয়েছে। ই বিজনেসের চেয়েও এখন বেশি পাওয়ারফুল টুল বলা হচ্ছে এম কমার্সকে। সো এম কমার্সের একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিউআর, যেটাকে আমরা বলি কুইক রেসপন্স। কিউআর কোডের কথা আমরা সবাই জানি, যেটা বিকাশে আমরা বিভিন্ন দোকানে গেলে দেখি আমরা কিউআর কোড দিয়ে খুব ইজিলি তৈরি করে দিই। তো কিউআর কোড নিয়ে আপনাদের যদি একটু ছোট করে তথ্য বলি, যে কিউআর কোডের যেটা ডেভেলপ করা হয়েছে জাপানে 2008-এ 2008-এ ফার্স্ট টাইম কিউআর কোড, এর আগে বারকোড ছিল, কিন্তু কিউআর কোডটা অনেক বেশি ইনফরমেশনের মধ্যে অ্যাড করা যায়। এবং আমি যদি আপনাদেরকে বলি, আমার নিজের একটা ভিজিটিং কার্ড আছে, যেটা হয়তো আপনারা দেখেন নাই অথবা আপনাদের কাছে দেওয়া হয় নাই। যে ভিজিটিং কার্ডের পিছনে একটা কিউআর কোড আছে, হ্যাঁ কিউআর কোডটা ডেভেলপ করেছি। ওই কিউআর কোডে যখন কেউ স্ক্যান করে তখন সাথে সাথে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যায়। ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমার ডিটেলস সবকিছু ওখানে চলে যায় এবং সবাই আমার ওই ওয়েবসাইটটাতে সবাই ওখানে অ্যাক্সেস করার সুযোগ পায়। দ্যাট মিনস এই কিউআর কোডটা এত পাওয়ারফুল একটা টুল হিসেবে ব্যবহার করা হয় এখন, যে সহজে আমরা চাইলে এই কিউআর কোডের মাধ্যমে এই এম কমার্সটা ডেভেলপমেন্টে যে কিউআর কোডের একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আছে। এখন এই কিউআর কোডগুলো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন কিছু কিউআর কোড আমরা নরমালি আমি পোস্টার যখন দেখি বিভিন্ন রাস্তাঘাটে পত্রিকায় দেখি যে এই খবরটি এই অফারটি পেতে হলে কিউআর কোড করুন। তো আমরা কিউআর কোড করলে সাথে সাথে আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যায়। সো কিউআর কোড একটা খুবই পাওয়ারফুল একটা টুল এখন বর্তমানে এম কমার্সে ব্যবহার করা হচ্ছে। ওকে, সো আমরা আমরা যে টপিকটা বললাম, ইটস অল অ্যাবাউট টেকনোলজি এজ এ পাওয়ারফুল ফোর্স। এখন আমরা বলবো সোশ্যাল নেটওয়ার্কিং টুলস এন্ড থ্রেট। সোশ্যাল নেটওয়ার্কিং টুলস এন্ড থ্রেট, এটা কেন আমরা থ্রেট বলছি সেটা আমরা এক্সপ্লেন করব। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য টুলস। সোশ্যাল নেটওয়ার্কিং আমরা জানি যে টেকনোলজির একটা বড় রেগুলেশন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। এই সোশ্যাল নেটওয়ার্কিংটাকে বলা হয় যে সিস্টেম ইউজিং টেকনোলজি টু এনাবল পিপল টু কানেক্ট, এক্সপ্লোর ইন্টারেস্ট এন্ড শেয়ার অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা মানুষের মধ্যে যখন আমাদের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, মানুষ আসলে ধীরে ধীরে যখন কোম্পানিগুলোকে বিলিভ করা ছেড়ে দিয়েছে, মানুষ যখন নিজেদেরকে বেশি বিলিভ করা শুরু করেছে, নিজেদের মধ্যে যখন ইন্টিগ্রেশনটা মানুষের মধ্যে রিলেশনশিপ যখন মানুষ যখন তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য নিজেরা খুব বেশি নিজেদেরকে ইনসিকিউর ফিল করছিল যে আসলে আমরা তো নিজের মধ্যে নিজে কমিউনিকেশন করতে পারছি না, আমাদের এমন কোনো কিছু নেই। তারা যেহেতু আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না, এখন আপনি কি করছেন আমি জানতে চাই, কিন্তু কোনো মাধ্যম নাই জানার। হ্যাঁ, আপনার বাড়িতে যেতে হবে, গিয়ে দেখতে হবে আপনি কি করতেছেন। সো এরকম যখন একটা মানুষের মধ্যে একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছে, তখনই সোশ্যাল নেটওয়ার্কিং গুলো চলে আসছে, যেটা হচ্ছে নিজেদের মধ্যে একজন কাস্টমারের মধ্যে মানুষের মধ্যে কি করবে, তাদের তাদের বিভিন্ন বিষয়গুলোকে শেয়ার করবে, কানেক্ট করবে, হ্যাঁ নিজেদের মধ্যে অ্যাক্টিভিটিস গুলো করবে। এটা একটা প্ল্যাটফর্ম ওরা তৈরি করে দিয়েছে। এই প্ল্যাটফর্মটাকে আমরা বলছি সোশ্যাল নেটওয়ার্কিং। যে সিস্টেম ইউজিং টেকনোলজি টু এনাবল পিপল টু কানেক্ট, এক্সপ্লোর ইন্টারেস্ট এন্ড শেয়ার অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা ওয়ার্ল্ডে নিজেদের মধ্যে নিজেদের যেই বিষয়গুলো আছে, ভ্যালুসগুলো আছে, সেগুলোকে কি করা, শেয়ার করা এবং কানেক্ট করা। In 2011, 1.2 billion people worldwide use social networking site at least once per month. 2011 সালে 1.2 বিলিয়ন পিপল ওয়ার্ল্ডওয়াইড ইউজড ইন সোশ্যাল। এই তথ্যগুলোকে আপডেট করে নেবেন লেখার সময়, ফাইনালে যখন লিখবেন বা বিভিন্ন ধরনের কেস অ্যানালাইসিস করবেন অথবা যখন কোনো কিছু এক্সপ্লেন করবেন তখন এইগুলো একটু আপডেট করে নেবেন। অবশ্যই এগুলো আপডেট করে নিতে হবে, পাশাপাশি যখনই বই পড়বেন এগুলো আপডেট করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু যে 2018 ডাটা দিবে, 2011 ডাটা দিবে, সেম মার্ক ক্যারি করবে না। So at least once per month, social networking site at least people worldwide used, at least সারা ওয়ার্ল্ডে প্রতি মানুষ 2011 সালে, এখন সেটা হয়ে গেছে প্রতি উইকে হয়ে যাবে, আর কিছুর পরে প্রতিদিন হয়ে যাবে। এক্সাম্পল হলো মোর পপুলার, আমরা জানি ফেসবুক, মাইস্পেস, ইউটিউব, টুইটার, এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এর মধ্যে ইনস্টাগ্রাম একটা বড় একটা পার্ট, হোয়াটসঅ্যাপ, এগুলো মোটামুটি একটা ভালো নেটওয়ার্কিং সাইটের এক্সাম্পল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পরে আমরা যদি চলে যাই ব্লগস এন্ড ব্লগসটা, আমি একসময় ব্লগের প্রতি আমার খুবই একটা টেন্ডেন্সি ছিল, ব্লগের প্রতি ব্লগের প্রতি আমার খুবই টেন্ডেন্সি ছিল, যেটা আমি একসময় প্রচুর ব্লগ করতাম, অনেক বেশি। আমাদের দেশে ব্লগার একটা কনসেপ্ট যদিও নেগেটিভলি দেখা হয়, হ্যাঁ একটা সময় প্রচুর ব্লগ লেখা হতো এবং আমরা এই ব্লগগুলো পড়তাম টাইম টু টাইম বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো, যেমন জাফর ইকবাল স্যারের ব্লগ আমি রেগুলার পড়তাম। হ্যাঁ উনি প্রায় ব্লগ লিখতেন, প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে একবার করে উনি ব্লগ লিখতেন, বা অনেক সময় প্রতি সপ্তাহে 2বারও লিখতেন, বিভিন্ন ব্লগ লিখতেন। আমি আরো এরকম যেমন চমক কি বলে ঝংকার মাহবুব আছে, যে ওনার ব্লগও পড়তাম। তারপর আমি আরো অনেকের ব্লগ পড়তাম, সামওয়্যার ইন ব্লগ, এটা খুব পপুলার একটা ব্লগ সাইট ছিল, প্রচুর ব্লগিং করতাম। আমার একটা ছোট একটা ব্লগ অ্যাকাউন্টও ছিল, আমি যদিও বেশি একটা লেখালেখি করতাম, খুব ছোট ছোট কিছু লিখতাম, বাট আমি ব্লগের প্রতি অনেক আমার ইন্টেনশন ছিল অনেক বেশি। যখন দেখলাম যে ব্লগ আসলে খুব নেগেটিভিটির দিকে চলে আছে, তখন ব্লগ ছেড়ে চলে আসি। তো ব্লগটা এখনো সারা ওয়ার্ল্ডে
বিশেষ করে যেমন আমরা ফিলিপ কটলারের কথা জানি, আমাদের মডার্ন মার্কেটিং এর যিনি, যাকে ফাদার বলা হয়। ফিলিপ কটলার এখনো অনেক ব্লগ লিখেন, ওনার ব্লগ অনেকেই পড়েন, যদিও ব্লগগুলো এখন স্ট্যান্ডার্ড অনেক বেশি বেড়ে গেছে, বাট ব্লগটা এখনো অনেক বেশি জনপ্রিয়। এখনো অনেকে অনেক ব্লগ লেখেন, বাইরের দেশে প্রচুর মানুষ ব্লগ পড়ে। ব্লগ তার নিজস্ব একটা ক্যানভাস লেখকের, ওখানে সে তার নিজের মতো করে বিভিন্ন মত প্রকাশ করে। এবং আমাদের সাথে ব্লগাররা উল্টাপাল্টা লেখা, কিছু ধর্মীয় বিষয়গুলো নিয়ে কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল আছে, যার কারণে আমাদের দেশে ব্লগটা এখন একটু পপুলারিটি কমে গেছে। বাট ব্লগস যেটা আমরা বলছি, নিউ জেনারেশন ব্লগকে একটা ব্লগসে নিয়ে গেছে, যেটা ভিডিও ওয়েব ব্লগস যেটাকে আমরা বলছি অ্যাপারেন্টলি মিড 20s, যেটা 2000 সালের দিকে এই ভিডিও ব্লগিং শুরু হয়েছে। যেটা দেখবেন অনেকেই দেখবেন ভিডিও ব্লগিং করে বিভিন্ন ধরনের, দেখবেন অনেকে প্রোডাক্ট আনবক্সিং করে, বিভিন্ন বিজনেস রিলেটেড আনবক্সিং করে, এরকম বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ কিন্তু করে থাকে। সো অল দ্যাট নিডেড হ্যাজ দ্য অ্যাক্সেস টু ডিজিটাল ক্যামেরা, যেটা আমরা ভালো একটা ক্যামেরা শুট করে সেটা কিন্তু ভিডিও ব্লগিং করে কিন্তু হিউজ টাকা কি করা যায়, জেনারেট করা যাচ্ছে, প্রচুর টাকা কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিট নিয়ে যাচ্ছে। অনেকেই ব্লগ করেন, ভিডিও ব্লগ করেন, আমরা দেখি। আর টিভিতে আনবক্সিং করেন, ট্রাভেলের ব্লগ করেন, বিভিন্ন ধরনের ব্লগ। যেমন আমি রিসেন্টলি যেই একটা ব্লগ বেশি দেখি, যেমন আদিস ব্লগ নামে একটা আগরতলার একটা ব্লগ আছে, ও হচ্ছে যে নোয়াখালী ভাষায় কথা বলে রান্না করে। তো আমার এমনি রান্নার ব্লগ খুবই পছন্দের, যেহেতু আমার ভবিষ্যতে আমি নিজেও অনেক কুকিং পারি, কিন্তু ভবিষ্যতে আমার মানে কুকিং মানে করার খুবই শখ। মানে খুব মানে কুকিং বলতে এই যে বা গরু মাংস, মুরগির মাংস, হাঁসির মাংস এগুলো রান্না না, এগুলো আমি আল্লাহর মধ্যে মানে কাচ্চি থেকে শুরু করে সবকিছু রান্না করতে পারি। তো ওইটা না, ওই রকম না, মানে দ্যাট মিনস একটু ডিফারেন্ট কিছু, সুশি টাইপের বা ধরেন ওয়ার্ল্ড ক্লাস যেই ডিশগুলো আছে, ওই টাইপের ডিশগুলো শেখার আমার খুব শখ। তো অবশ্যই যদি বাইরে কোনো যাওয়ার সুযোগ পাই, সবার আগে এই কাজগুলো শিখবো। ভালো শেফের রান্না, আমার শেফ হওয়ার মানে খুবই ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা, যেটা আমি এখনো বাঁচিয়ে রাখছি। এখন আমি প্রচুর প্রচুর রান্না করি, ইউ ক্যান্ট ইমাজিন কি পরিমাণ রান্না করি, কিন্তু আমার এটা পছন্দের কাজ। হ্যাঁ, সো দিস ইজ কল এই যে ব্লগিং। এই ব্লগিং গুলো যেমন পেটুক কাপল নামে একটা ব্লগ আছে অনলাইনে, খুবই জনপ্রিয়, অনেক বেশি। তা অনেকেই ব্লগিং করে। আমাদের দেশে প্রচুর মানুষ ইউটিউবার আছে যারা ব্লগিং করে, যেমন ওই যে তৌহিদ আফ্রিদি আছে, এরকম বিভিন্ন ব্লগিং কিন্তু আমরা নিউ জেনারেশন ব্লগিংটা আমরা দেখি। সে ব্লগিংও খুব একটা জনপ্রিয় টুলস এখন বর্তমানে। কিছু থ্রেড আছে যেটা খুবই একটা সেন্সিটিভ, এখন থ্রেডটাই বেশি আপনাদের। এই কারণে থ্রেডের উপর একটা আমাদের কেসও আছে। আজকে যেহেতু অনেকদিন আপনারা অবসর আছেন, ফ্রি আছেন, একটা কেস ইনশাল্লাহ আজকে দিয়ে দিচ্ছি। সো কেসটা আপনারা একটু আজকে একটু অ্যানালাইজ করে আগামী রবি সোমবারের মধ্যে কেসটা জমা দিয়ে দিবেন। এই প্রাইভেসির উপরে কেস, যে এখন একটা টেকনোলজি এত বেশি রেপিড চেঞ্জেস হয়েছে, টেকনোলজি এত পজিটিভ সাইড, কিন্তু টেকনোলজির এই যে প্রাইভেসি ইস্যু নিয়ে হ্যাক হয়ে যাওয়া, এই যে হ্যাকিংটা এখন একটা কমন ইস্যু হয়ে গেছে। এখন আপনি যত টেকনোলজিক্যাল, যত অ্যাডভান্সে থাকেন না কেন, আপনি হ্যাকিং হওয়াটা একদম সাধারণ বিষয়। মানে একবার একটা সিলি ইস্যু, আপনি কল্পনা করতে পারবেন আপনি কিভাবে হ্যাক হয়ে গেছেন। রিসেন্টলি আমি আপনাদেরকে একটা ছোট একটা গল্প বলি, গল্প বলতে জাস্ট একটা ঘটনা বলি। এটা আমরা একটু পজ করে রাখি, যেহেতু আমাদের রেকর্ডিংটা আপাতত দরকার নেই। পজ রেকর্ডিং। যেটা বলছিলাম, কিছু টেকনোলজিক্যাল কিছু থ্রেট আছে। ফার্স্ট অফ অল যেটা স্প্যাম, আমরা স্প্যামের কথা যদি বলি, যে ইমেলে প্রচুর আনসলিসিটেড অনেক ইমেল কিন্তু চলে আসে। বেশিরভাগ ইমেলগুলো জাঙ্ক ফাইলে চলে যায়, আমাদের যে জাঙ্ক একটা অপশন থাকে ইমেলের, ওখানে চলে যায়। কিন্তু ম্যাক্সিমাম গুলাই চলে আসে কোথায়, আমাদের অনেক সময় মেইন জায়গায় চলে আসে এবং আমাকে ক্লিক করতে বলা হয়। যেমন আপনি কিছুদিন আগে ফেসবুকে দেখবেন অ্যাভেলেবল হয়ে গেছে। ফেসবুকে দেখবেন ওই যে 100 টাকা বিকাশ, মানে 500 টাকা পাবেন বিকাশ থেকে ফ্রিতে ক্লিক করলেই। তারপরে মাইক্রোসফট 500 টাকা দিচ্ছে, ফেসবুক 500 টাকা দিচ্ছে। এগুলো তো সম্পূর্ণই কি স্পাম। আমি কেন দিবে আমাকে? মানুষ একটু কমন সেন্স ব্যবহার করে না। কমন অথর্ব আমাদের দেশে কিছু কিছু মানুষকে আমি বলবো, মানে অথর্ব এই কারণে বলবো যে একটু কমন সেন্স ব্যবহার করে না। বিকাশ আমাকে 500 টাকা কেন দিবে? ওয়াই? বিকাশের কি খাইতে কাজ নাই আমাকে 500 টাকা দিবে? So this is the main reason to, that's why there is a lots of opportunity for hackers or some other bad people to do something or do harm in your system. এই যে এটার জন্য একটা সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে স্প্যাম। যারা ওই যে বিভিন্ন ধরনের ইমেল পাঠায়, ইমেলের লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কে যদি আপনি ওই লিঙ্কটা না বুঝে ক্লিক করেন, দ্যাটস ইট, আপনার সাথে সাথে আপনার কন্ট্রোল চলে যাবে। সো এই কারণে সবসময় আমরা যে কোনো ফেসবুক হোক, ইমেল হোক, যে কোনো জায়গায় লিঙ্ক কখনো ক্লিক করার সময় বা কোনো ইমেল ওপেন করার সময় অথবা কোনো লিঙ্ক আমরা কিউরিসিটি আকারে যা দেখি না, আচ্ছা ঠিক আছে 500 টাকা পাইলে পাইলাম, না পাইলে একটু দেখি না। এই ক্লিক করার আগে বিফোর ক্লিক থিঙ্ক মোর দ্যান 5 টাইমস সবসময় বলা হয়, যে সবসময় যে কোনো জায়গায় ক্লিক করার আগে অনলাইনে, কারণ অনলাইনে ক্লিক করার পরে এটা কোনো কি রিকভার করা, আনডু করার কোনো সুযোগ নেই।
ঠিক আছে, অনলাইনে ক্লিকের পর আন্ডু করার সুযোগ নেই। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট বিফোর ক্লিক এনি সর্ট অফ অপশন ইন অনলাইন। অনলাইনে যে কোনো লিঙ্ক ক্লিক করার আগে 10 থেকে 10 বার 15 বার চিন্তা করতে হবে যে আসলে আমার ক্লিক করাটা ঠিক হচ্ছে কিনা। এখন এই যে ইমেলের মাধ্যমে এই ফিশিং করা হয় কম্পিউটারে, ফিশিং যেটা বলা হচ্ছে ফিশিং, যেটাকে বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আপনার ওই যে যেমন আপনার ফিশিং করে আপনার কম্পিউটার কন্ট্রোল নিয়ে নেওয়া হয়, আপনার মোবাইলে কন্ট্রোল নিয়ে নেওয়া হয়, আপনার মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হয়। সো এই কারণে আমরা সবসময় ও সবচেয়ে বেশি যেমন ফেসবুকের টু অথেন্টিকেটর যেই সিস্টেমগুলো আছে এগুলো আমরা সবসময় ব্যবহার করি, সর্বোচ্চ যেই সিকিউরিটি গুলো আছে, সিকিউরিটি প্যাচগুলো সবগুলো ব্যবহার করবো। যেমন আমি আমার প্রত্যেকটাতে আমি টু স্টেজ অথেন্টিকেশন সিস্টেম চালু করে রেখেছি। আমার যে কোনো জায়গা থেকে ইমেল খুলতে হলে আমার মোবাইলটা থেকে আমার দিতে হয়, অ্যাক্সেস দিতে হয়। আবার মোবাইল থেকে যদি কোনো কিছু খুলতে চাই তাহলে সেটা আবার মেসেজের মাধ্যমে অ্যাক্সেস নিতে হয়। দ্যাট মিনস চাইলেই মানে কোনো জায়গায় কি আমার ইনফরমেশন কখনোই কি আমি কখনো এটা ইজিলি করা যাবে। যতটুকু সম্ভব প্রাইভেসি গুলাকে কি করতে হবে, কমপ্লিট করতে। এবং আমি ফেসবুকের বিভিন্ন যারা আপনার ইউজার আছেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই লক অপশনটা ব্যবহার করার জন্য। দরকার নেই আমার ফেসবুক ফ্রেন্ড তেমন প্রয়োজন নেই। অনেকে দেখবেন লেবে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো লক করে, তাহলে কিভাবে চিনবো? হ্যাঁ ফাইন, কিন্তু আপনি কখনোই এই বিশেষ করে আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো সবসময় কি করতে হবে, অনলি মিন দিয়ে রাখতে হবে। যেমন আপনার ইমেলটা যদি পায় সেই ইমেলটাতে বারবার চেষ্টা করবে আপনার মানে অ্যাক্সেস করার জন্য। সে সামহাউ বিভিন্ন একটা মানে ইজি পাসওয়ার্ড থাকলে সে একটা বানানোর চেষ্টা করবে, হয়ে যাবে। সে ইমেল, মোবাইল নাম্বার এগুলো কোনোভাবেই অনলাইনে ভিজিবল করা উচিত না, এগুলো কোনোভাবে অনলাইনে থাকা উচিত না, যেন আমি এগুলো থেকে বেঁচে থাকতে পারি। তো এইভাবে আমরা কিন্তু টেকনোলজিক্যাল এই যে থ্রেটগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা থ্রেট হচ্ছে যেটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট থ্রেট হচ্ছে সেন্সরশিপ অফ দ্য ইন্টারনেটের সেন্সরশিপ। অনেক দেশেই কম্পিউটার আমরা যেভাবে আসলে ইন্টারনেট, আমাদের দেশে যেভাবে ইন্টারনেট ব্যবহার করছি, আমাদের প্রাইম মিনিস্টার প্রায় বলেন যে আসলে উনি ইজিলি সবার জন্য ইন্টারনেট অ্যাক্সেস দিয়েছেন, এটার আবার উনি কি এটার জন্য ওনার আবার অনেক সমস্যা হচ্ছে, যে অনেক ডিসিশন নিতে পারেন না, অনলাইনে একটা কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। অনলাইনে সবাই বিষয়টাকে একবারে পুরা বসে যায়, বা আমাদের দেশে তো বসেই থাকে যে কখন অনলাইনে একটা ভাইরাল হবে আর সেটা আমরা কাজ করবো। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু এত ইজি না। যেমন চায়নাতে আপনি গভর্নমেন্ট মানে আপনি চাইলেই চায়নাতে কি করতে পারবেন না, আপনি চায়নাতে চাইলেই আপনি কি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। চায়নাতে চাইলে আপনি ইন্টারনেট ইজিলি ব্যবহার করার সুযোগ নাই। আপনার অনেক ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার সিমের রেজিস্ট্রেশন সবকিছু গভর্নমেন্টের আন্ডারে থাকবে এবং আপনাকে সেভাবে সৌদি আরব, তারপরে ইউনাইটেড স্টেট আরব আমিরাত, যেটা আমরা মানে এমিরেটস বলছি, আরব আমিরাত বলতেছি, আরব আমিরাত তো চাইলে আপনি যে মানে আপনি বিভিন্ন ধরনের চাইলেই যে আপনি বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারেন এমন না। ওখানে স্পেসিফিক কিছু, যেমন আপনার হোয়াটসঅ্যাপ ইয়াতে মেসেজিং করা যায় সৌদি আরবে, কিন্তু এটা দিয়ে কি করা যায় না, মানে আপনার যোগাযোগ করা যায় না, ভয়েস কমিউনিকেশন করা যায় না সৌদি আরবে। সে এখানে এই যেমন আবার সিরিয়াতে, পাকিস্তানে এক সময় সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোকে বন্ধ করে দেয়। আমাদের দেশে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে বন্ধ করে দিতে হয় বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ইন্ডিয়াতে কতগুলো অ্যাপস ব্যান করে দিয়েছে। এগুলো কিন্তু থ্রেটস অফ টেকনোলজির জন্য সেন্সরশিপ। যেমন ইউএসএ তে এগুলো নাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এভাবে সেন্সরশিপ ব্যবহার করা হয়, চাইলে যেন কেউ ইন্টারনেটটা ইজিলি ব্যবহার করতে না পারে। যেমন আপনি যদি উত্তর কোরিয়াতে বলেন, উত্তর কোরিয়াতে ইন্টারনেট ব্যবহার করে নিষিদ্ধ, আর স্মার্টফোন ব্যবহার করতে হলে অবশ্যই গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে স্মার্টফোন ব্যবহার করতে হবে। সো দিস ইজ দ্য রিজন যে কিছু সেন্সরশিপের কারণে ইন্টারনেটের অনেক বড় থ্রেট এটা। কিছু বেনিফিটও আছে টেকনোলজি এডুকেশন, যেটা আমরা একদম সবচেয়ে বড় বেনিফিট আমরা দেখতেছি যে কি পরিমাণ বেনিফিট আমরা এখন পাচ্ছি। হ্যাঁ, লাইব্রেরি অ্যাক্সেস আমাদের কিন্তু আপনারা জানেন, আপনারা অবশ্যই অনেকেই জানেন কিন্তু এগুলো কাজে লাগান না। আমাদের হিউজ অনলাইন লাইব্রেরি অ্যাক্সেস আছে, যেটা আপনারা পৃথিবীর অনেক প্রচুর ইন্টারনেটের অনলাইনে রিসোর্স আপনারা ব্যবহার করে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন। প্রচুর বই, অনলাইনে বিভিন্ন বই, ফ্রি অফ কস্টে বই, আর্টিকেল, অনেক কিছু পাওয়া যায়। পড়লে কখনোই লেখাপড়া, আপনি বলতেন যে স্যার এটা বিসিএস আসবে না, বিসিএস যে আসবে না, এখন বিসিএস কিন্তু আগের মতো নাই। বিসিএস এখন অনেক নলেজেবল হইতে হয়, এমন যে যেখানে বাংলাদেশ সম্পর্কে নলেজেবল হইতে হবে এমন না, ওয়ার্ল্ড সম্পর্কে নলেজেবল হইতে হবে, ইংলিশের প্রফিসিয়েন্সি বাড়তে হবে। এগুলোই বিভিন্ন অনলাইন রিসোর্সের মাধ্যমে কিন্তু আপনারা সেই প্রফিসিয়েন্সিটা বাড়াতে পারেন। নাম্বার 2, মেডিকেল ইনফরমেশন বাই দ্য ইন্টারনেটের মাধ্যমে যে মেডিকেল ইনফরমেশন, সেটা আমরা এই কোভিড সিচুয়েশনে দেখেছি। আমাদের অনেক তথ্য কিন্তু আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি, যদিও এটার আবার রিস্কও আছে। রিস্কটা হচ্ছে যে অনেকে ডাক্তার হয়ে যাচ্ছে অনলাইনে, ফেসবুকে লাইভে এসে কি করতে হবে না করতে হবে, কত তাপমাত্রা এটা মরে যায়, কিভাবে আমরা সুরক্ষা থাকবো, বিভিন্ন ধরনের জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর চৌধুরী, তারা জাহাঙ্গীর কি কি আছে সব চলে আসছে, সবাই ডাক্তার হয়ে গেছে। এটা আবার একটা কি ইন্টারনেটের একটা নেগেটিভ সাইড। বেনিফিট হয় মেডিকেল অনেক টার্ম, অনেক কিছু মেডিকেল অনেক বিষয় কিন্তু আমরা জানি, কিন্তু পাশাপাশি আপনার কি ওই যে মেডিকেলের এই নেগেটিভ সাইডটাও আমরা কি আমাদেরকে দেখতে হচ্ছে। সো
এই সোশ্যাল বেনিফিশিয়াল যেই বিষয়টা এটার যেমন এডুকেশন এবং মেডিকেল সেক্টরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলছে। সো দ্যাটস অল অ্যাবাউট, বললাম যে আজকে ক্লাসটা খুবই ছোট থাকবে এবং দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। আজকের সেশনটা এটাই। আগামী নেক্সট দিন আমাদের বৃহস্পতিবার যে ক্লাসটা হবে খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু বড় হবে ক্লাসটা এবং আমরা সেভাবেই একটু ক্লাস করার চেষ্টা করব। সো সবাই এভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। হ্যাঁ, স্টার্টআপ বিজনেস শুরু করতে চাইলে কিভাবে তথ্য নিয়ে গবেষণা করতে পারি। আচ্ছা, স্টার্টআপ বিজনেস শুরু করতে গেলে তথ্য নিয়ে গবেষণা প্রচুর মানে এটা ডিজিটাল বিভিন্ন এটা আসলে আমাদের রিসার্চের জন্য স্কোপ ওইভাবে খুবই কম। আমরা যদি বলি মোটামুটি আমাদের ক্লাস এখানে শেষ, আমরা কুশন সেশনে চলে যাব। আমরা এখানে ক্লাসের রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা জাস্ট এই রেকর্ডিংটা পেলেই আশা করি আপনার জন্য কভার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। রেকর্ডিংটা ক্লোজ